হ্যালো জনগণ, আমি কনিক। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অন পেজ এসইও অপটিমাইজেশন করতে হয়। অন পেজ এসইও অপটিমাইজেশন করার আগে আমাদেরকে জানতে হবে অন পেজ এসইও অপটিমাইজেশন বলতে আসলে কি বোঝানো হচ্ছে। বেসিক্যালি অন পেজ এসইও বলতে বোঝানো হচ্ছে এটাই যে আপনার ওয়েবসাইটের একটি পেজকে অথবা একটি আর্টিকেলকে এমনভাবে অপটিমাইজ করা ফলোইং কিছু গাইডলাইন্স অথবা বেস্ট প্র্যাকটিসেস যে গুগল আপনাকে তাদের সার্চ ইঞ্জিনে হায়ার র্যাঙ্ক দেয়, যেটা হচ্ছে সার্চ ইন্টেন্টের উপরে আসলে ডিপেন্ড করে যে ইউজার আপনার সাইটে কি কাজে আসছে বা ইউজার যখন গুগলে সার্চ করছে সে আসলে কি খুঁজছে। ফর এক্সাম্পল আমি যদি বলি, একজন ইউজার গুগলে গিয়ে সার্চ করলো বেস্ট ইউজড কার ফর সেল অথবা টয়োটা ইউজড কার ফর সেল। এখন আপনার সাইটের যে আর্টিকেলটা আছে সেটা হচ্ছে বেস্ট ইউজড কার্স, ঠিক আছে। এখন এটার সাথে কি ওই আর্টিকেলটা রিলেভেন্ট, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। যদি রিলেভেন্ট না হয় সেক্ষেত্রে আমরা ওই টপিকের জন্য কিন্তু র্যাঙ্ক করতে পারবো না। বেসিক্যালি টয়োটা ইউজড কার ফর সেল এই ধরনের কিওয়ার্ডগুলো টার্গেট করে থাকে কারা? এই ধরনের কিওয়ার্ডগুলো টার্গেট করে থাকে হচ্ছে ক্লাসিফাইড যে সাইটসগুলো আছে, বিক্রয়.com বা বাইসেলের যে সাইটগুলো আছে তারা। তো আমাদের যখন আমরা আমাদের একটা পেজকে অপটিমাইজ করব তখন আমাদেরকে এই সার্চ ইন্টেন্টটা বুঝতে হবে ইউজার আসলে কি জন্য আসছে। ফর এক্সাম্পল আমরা যদি দেখি গুগলে গিয়ে একটি সার্চ দিই, টয়োটা ইউজড কার্স ইন বাংলাদেশ। ওকে, এখন আমরা দেখব আসলে কি ধরনের সার্চ রেজাল্ট শো হচ্ছে। দেখেন ফার্স্টেই হচ্ছে বিক্রয়.com এর যে ক্লাসিফাইড অ্যাডগুলো আছে সেটার মধ্যে দেখাচ্ছে, তারপরে সেকেন্ড পজিশনে বিডি নিউজের, এভাবে 3 নম্বরে হচ্ছে গাড়ি বাজার, আমার টয়োটা, এভাবেই হচ্ছে কি ওরা র্যাঙ্কিংটা করেছে। এখন আমি যদি লিখি যে বেস্ট ফুয়েল পাম্প, এখন আমরা দেখব যে কোন ধরনের সাইটগুলোকে র্যাঙ্ক দেওয়া হচ্ছে। দেখেন এখানে একটি ডেডিকেটেড পেজকেও র্যাঙ্ক করা হচ্ছে। সেটা যদি আমরা ওপেন করি, হাউ টু সাকসিড ব্রডওয়ে.com, এই সাইটটা এটা হচ্ছে একটা রিভিউ সাইট। এখানে ওরা যেটা করেছে এটা হচ্ছে একটা অ্যামাজন বেসড অ্যাফিলিয়েট সাইট। এখানে ওরা ডিরেক্টলি ফুয়েল পাম্প এই জিনিসটাকে টার্গেট করছে এবং বেসিক্যালি বেস্ট ফুয়েল পাম্প এই জিনিসটাকে টার্গেট করেছে। এখন বেস্ট ফুয়েল পাম্প নিয়ে যখন আমি সার্চ করছি অ্যাজ এ ইউজার, আমি কি চিন্তা করছি? আমি চিন্তা করছি যে আমি দেখব কোন কোন ফুয়েল পাম্পগুলো বেস্ট এবং তার মধ্য থেকে আমি একটা চুজ করব, ঠিক আছে। এটাই হচ্ছে ইউজারের সার্চ ইন্টেন্ট। ইউজার কি আসলে গাড়ি কেনার জন্য খুঁজছে, নাকি গাড়ির ডিটেলস সম্পর্কে জানার জন্য খুঁজছে, নাকি গাড়ি কোনো একটা পার্টস নিয়ে খুঁজছে? আসলে ইউজারের উদ্দেশ্যটা কি সেটা বুঝে এবং সেটার উপরে বেস্ড করে একটি আর্টিকেল অথবা পেজকে অপটিমাইজ করাই হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। এখন অন পেজ অপটিমাইজেশনের জন্য আমরা বেশ কিছু প্র্যাকটিস বলি বা কিছু গাইডলাইন্স ফলো করি। সেটা আমি কিভাবে করি, আমার সাইটে বা আমার আর্টিকেলগুলোকে আমি কিভাবে অপটিমাইজ করি সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেরি না করে আমরা সেখানেই চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা যদি যাই, এটা হচ্ছে আমাদের অন পেজ এসইওর যে চেক লিস্ট। আমি যে যে স্টেপসগুলো ফলো করি সেগুলো এখানে আমি লিস্ট ডাউন করেছি। ফার্স্টেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন টাইটেল। তো কেন টাইটেলই ফার্স্টে, কেন? এটার একটা রিজন আছে। আমরা যদি দেখি এই সাইটটার মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি, বা সবচেয়ে আপনার চোখে আমার চোখে কোন জিনিসটা লাগছে? ফার্স্টে হচ্ছে ইমেজটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফিচার ইমেজটা। এখন ইমেজ যদি বাদ দিই, এরপরে আমাদের চোখে কি লাগছে? অবশ্যই এই টাইটেলটা। এই টাইটেলটা দেখেই কিন্তু আমি কি বুঝতে পারছি যে এই আর্টিকেলটা আসলে কি নিয়ে। তো যখন আমরা একটা কিওয়ার্ড বা একটা টার্গেটেড কিওয়ার্ডের জন্য একটি আর্টিকেল অথবা একটা পেজকে অপটিমাইজ করব, তখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওই আর্টিকেলের টাইটেল। তো আপনি দেখেন আমাদের এই আর্টিকেলটা যেটা বেস্ট কায়াক প্যাডেল নিয়ে, এটার টাইটেলটা আমরা কিভাবে অপটিমাইজ করেছি।
ফার্স্টেই হচ্ছে আমরা লিখে দিয়েছি আমাদের মেইন কিওয়ার্ড বেস্ট কায়াক প্যাডেল। আমরা গুগলকে প্রথমেই একটা সিগন্যাল দিচ্ছি যে ওকে আমাদের এই সাইটের এই আর্টিকেলটার টপিক হচ্ছে বেস্ট কায়াক প্যাডেল। এখন প্রশ্ন আসতে পারে যে আমি বেস্ট কায়াক প্যাডেল প্রথমে কেন দিলাম, পরে কেন দিলাম না। নর্মালি যেটা হয় প্রথমে দিলে অনেক ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি বেটার সার্চ রেজাল্ট পেয়েছি, বেটার র্যাঙ্কিং পেয়েছি। অনেক ক্ষেত্রে অনেক আর্টিকেলের পরে দিয়েও আমি ফার্স্ট পজিশন পেয়েছি, আবার মিডলে দিয়েও ফার্স্ট পজিশন পেয়েছি। বাট আমার মনে হয় যে বেস্ট প্র্যাকটিস হচ্ছে এটাকে একদম সামনেই দিয়ে দেওয়া যায়, ডিরেক্টলি গুগলকে বলা যে ওকে দেখো এটাই হচ্ছে আমার আর্টিকেলের টপিক। ওকে, এবং শুধু আমি যদি এমন করি যে না শুধু মেইন একটা কিওয়ার্ড সিলেক্ট করলাম ওইটা দিয়েই আমি আর্টিকেলের টাইটেলটা দিয়ে দিলাম, না এমন করা যাবে না, সাথে কিছু রিলেটেড টার্মসও ইউজ করতে হবে। গুগল অলওয়েজ বলে যে কি আপনার টাইটেলটা দেখে যাতে বোঝা যায় যে আপনার আর্টিকেলটা কি নিয়ে। এখন আমি এটাকে কিভাবে অপটিমাইজ করলাম এই আর্টিকেলটা দেখেন, এখানে যদি আমি খেয়াল করি পরে যে জিনিসগুলো আমি লিখেছি লাইট ওয়েট, হেভি ডিউটি এবং অ্যাডজাস্টেবল, বেসিক্যালি আমি গুগলকে বলতে চাচ্ছি যে ইউজার যখন আমার সাইটে আসবে তখন ওরা বেস্ট কায়াক প্যাডেলটা নিয়ে জানতে পারবে এবং লাইট ওয়েট, হেভি ডিউটি এবং অ্যাডজাস্টেবল এই স্পেসিফিকেশন বা এই ফিচার্সগুলো যেই কায়াক প্যাডেলে আছে ওগুলো নিয়েও সে জানতে পারবে। নর্মালি আপনার টাইটেলটা যাতে 53 ক্যারেক্টার্স অর উইদিন হয়, একেবারে শর্টও না হয় আবার অনেক লংও না হয়, তো সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে গুগলের যে এসইও স্টার্টার গাইড, আপনারা এই লিঙ্কে চলে গেলে পাবেন, এটা আমি আমাদের কমেন্টে বা ডিসক্রিপশনে দিয়ে দিব। তো দেখেন যে গুগল আসলে কি বলছে যে কিভাবে আপনার টাইটেলটাকে অপটিমাইজ করতে হবে বা কি হইতে হবে। গুগল বলতেছে যে হেল্প গুগল অ্যান্ড ইউজার্স আন্ডারস্ট্যান্ড ইউর কন্টেন্ট। ঠিক আছে, আপনার ওয়েবসাইটের যে পেজটা সেটার অ্যাকচুয়াল টার্গেট কি, সেটার অ্যাকচুয়াল টার্গেট হচ্ছে ইউজার, গুগল না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আবার এটাও আপনাকে ভুলে গেলে চলবে না যে আপনাকে বেস্ট প্র্যাকটিসগুলোও ফলো করতে হবে যাতে গুগলের কাছে আপনার সাইটটা হিজিবিজি না লাগে। একদম প্রপার স্ট্রাকচারড ওয়েতে ফলো করলে যেটা হবে গুগল আপনাকে ইজিলি র্যাঙ্ক দিবে। তো গুগল বলতেছে যে ক্রিয়েট ইউনিক অ্যান্ড অ্যাকুরেট পেজ টাইটেলস। তো টাইটেলগুলো এমনভাবে করতে হবে যাতে এটা দেখতে ইউনিক মনে হয় এবং এটা আপনার কন্টেন্ট, আপনার যে পেজ আছে বা আর্টিকেল আছে সেটার কন্টেন্টকে প্রপারলি ডিসক্রাইব করে। এখন কি কি ধরনের টাইটেল হতে পারে দেখেন, এখানে বলছে যে কি ধরনের টাইটেলগুলো আমরা অ্যাভয়েড করব। আমরা এই যে আনটাইটেল, নিউ পেজ 1, নিউ পেজ 2, আনটাইটেল 2 এই ধরনের টাইটেল ইউজ করব না। আমরা আমাদের এই যে বেস্ট কায়াক প্যাডেল, লাইট ওয়েট, হেভি ডিউটি, অ্যাডজাস্টেবল, অথবা এদিকে যদি দেখি হোয়াট টু ওয়্যার কায়াকিং আউটফিট রিকমেন্ডেশন ফর অল, এই ধরনের টাইটেল বানানোর চেষ্টা করব ইনক্লুডিং আওয়ার মেইন কিওয়ার্ড ইন দ্য টাইটেল। এরপরে আমরা যদি যাই সেকেন্ড পজিশনে হচ্ছে আমাদের ইউআরএল। ইউআরএল হচ্ছে এই যে আপনার একটা সাইটের কোন লিঙ্কে গেলে আপনার এই কন্টেন্টটা পাওয়া যাবে বা আপনার পেজটা পাওয়া যাবে বা আপনার আর্টিকেলটা পাওয়া যাবে, সেটাই হচ্ছে ইউআরএল স্ল্যাগ। এখন ইউআরএল এর একটা জিনিস বোঝার আছে যে দেখেন আমাদের সাইট হচ্ছে kayakingbuddy.com এবং ইউআরএল দেখছি আমরা কি বেস্ট কায়াক প্যাডেল। এখানে যদি দেখেন আপনার ইউআরএল স্ল্যাগটা নর্মালি যেটা ডিপেন্ড করে আপনার টাইটেলে যেটা থাকে সেটাই হয়ে যায় আপনার ইউআরএল, বাট ইট ইজ এ গুড প্র্যাকটিস টু অ্যাড দ্য মেইন কিওয়ার্ড ইন দ্য ইউআরএল। শর্ট রাখবো কিন্তু প্রপার রাখবো, এটাই হচ্ছে আমাদের কি ইউআরএল চুজ করার একটা ওয়ে। আমরা যদি দেখি যে গুগল কি বলছে ইউআরএলটা কিভাবে দেওয়া উচিত, দেখেন গুগল বলছে যে আপনার সাইট এবং সাইটের যে ডিটেলসগুলো আছে সেগুলোকে প্রপারলি স্ট্রাকচার্ড করার জন্য বলছে। ফর এক্সাম্পল আমরা যদি একটা আর্টিকেল লিখি যে বেস্ট কায়াক প্যাডেল আন্ডার $200, ঠিক আছে, এখন এই $200টা আসলে কিসের আন্ডারে যায়, এটা একটা বাজেট আন্ডারে যায়, বাজেট ক্যাটাগরির আন্ডারে যায় অথবা একটা বাইং গাইডের আন্ডারে যায়। এভাবে আপনার বেসড অন দ্যাট আপনি কি করবেন, আপনার ইউআরএল স্ল্যাগটা তৈরি করবেন। আপনি চাইলেই করতে পারতেন আপনার এখানে স্ল্যাশ দিয়ে, আগে যদি আমি লিখতাম বাইং গাইড
সরি, বাইং গাইড স্ল্যাশ বেস্ট কায়াক প্যাডেল। এখন যতগুলো বাইং গাইড আপনি লিখবেন সবগুলো ফার্স্টে বাইং গাইড থাকবে, তারপরে বেস্ট কায়াক প্যাডেল, বেস্ট কায়াক প্যাডেল হোল্ডার, বেস্ট টু সিট কায়াক, এভাবে থাকবে। এটা হচ্ছে গুড কনভেনশন আপনি ইউআরএল স্ল্যাগটা কিভাবে দিবেন। এর পরে আমরা যদি যাই, ইউআরএল এর পরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হলো ফার্স্ট যে প্যারাগ্রাফটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা সামারি, আপনার ফুল কন্টেন্টের একটা ওভারভিউ, যেটাকে অনেক সময় মেটা ডিসক্রিপশনও বলা হয়ে থাকে। তো ইট ইজ এ গুড প্র্যাকটিস টু অ্যাড আপনার মেইন টাইটেলটাকে একদম ফার্স্ট সেন্টেন্সের ভিতর বা ফার্স্ট প্যারাগ্রাফের ভিতর প্রপারলি অ্যাড করা। তো নর্মালি তো আসলে ডিরেক্টলি অ্যাড করার আসলে কোনো ওয়ে নেই। আমরা যেটা করি, আমরা আশেপাশের যে সেন্টেন্সটা আছে ওটাকে একটু মডিফাই করে তারপর আমাদের মেইন কিওয়ার্ডটাকে ফার্স্ট প্যারাগ্রাফ বা ফার্স্ট সেন্টেন্সের ভিতর অ্যাড করব। তো এটা গেল আমাদের থার্ড স্টেপ। ফার্স্ট স্টেপ ছিল আমাদের টাইটেল, সেকেন্ড স্টেপ ছিল আমাদের ইউআরএল স্ল্যাগ, থার্ড স্টেপ গেল আমাদের প্যারাগ্রাফ। এর পরে হচ্ছে দেখেন আমাদের এই তিনটা গেল। 4 নাম্বার হচ্ছে ইনসার্টিং এলএসআই রিলেভেন্ট সিমিলার কিওয়ার্ডস বা সার্চ টার্মস। এখন এটা বলতে আসলে কি বোঝাচ্ছে? এটা বোঝার জন্য আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, আমি যখন আমার কোনো একজন রাইটারকে ইনস্ট্রাকশন দেই যে কি নিয়ে আর্টিকেলটা লিখবে, কি কিওয়ার্ড নিয়ে লিখবে, কিভাবে কোন কোন বিষয়ে ফলো রাখবে, কি কি খেয়াল রাখবে, এই জিনিসগুলো আমরা খেয়াল করি। আমি যে ইনস্ট্রাকশনটা দিয়েছিলাম রাইটারকে, সেটা হচ্ছে বেস্ট কায়াক প্যাডেল ফর দ্য মানি। তো এখানে দেখেন, এখানে আরো কিছু এডিশনাল কিওয়ার্ডস আমরা রাইটারের সাথে শেয়ার করেছি। তো রাইটার যেটা করবে সেটা হচ্ছে, ও মেইন কিওয়ার্ড নিয়ে তো লিখবে, পাশাপাশি সিমিলার কিওয়ার্ড যেটা এই বেস্ট কায়াক প্যাডেল কিওয়ার্ডটার সাথে রিলেভেন্ট, ইরেলেভেন্ট কোনো কিছু দিয়ে কিওয়ার্ড স্টাফিং করা যাবে না, অথবা কিওয়ার্ড ক্যানাবালাইজেশনের জন্য আপনি ধরা খেতে পারেন। বেসিক্যালি কিওয়ার্ড ক্যানাবালাইজেশন বলতে এটাই বোঝায় যে ইরিলেভেন্ট কোনো কিওয়ার্ড যাতে আপনি আপনার আর্টিকেলে অ্যাড না করেন, শুধুমাত্র র্যাঙ্ক পাওয়ার আশায়, বা ওই কিওয়ার্ড দিয়ে যাতে গুগল আপনাকে একটা র্যাঙ্ক দেয় বা যাচাই করে। তো যেটা আমাদের করতে হবে, আমরা জিনিসটাকে শর্ট অ্যান্ড সিম্পল রাখবো। বেসিক্যালি মেইন কিওয়ার্ডটাই ফোকাসে থাকবে, পাশাপাশি অন্যান্য সাব কিওয়ার্ড গুলাও আমরা কি করব, আমাদের আর্টিকেলে অ্যাড করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা যদি খেয়াল করি এরপরে আর্টিকেলের লেন্থ খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। আপনার আর্টিকেলের লেন্থ কত হবে এটা আপনাকে বের করতে হবে বা রিসার্চ করে জানতে হবে। এটা কিভাবে করবেন সেটা আমরা হয়তো অন্য কোনো একটা ভিডিওতে ইন ডিটেল আলোচনা করব। আজকের ভিডিওতে জাস্ট এতটুকুই বলি, আমি যেটা করি, আমি করি কি, আমাদের যে কিওয়ার্ডের জন্য আমি র্যাঙ্ক করতে যাচ্ছি সেই কিওয়ার্ডের গুগলে সার্চ করি। গুগলে সার্চ করার পরে আমি প্রথম যে 10টা সাইট থাকে বা 5টা সাইট থাকে সেগুলোকে উপরে একটা কম্প্যারিজন করি যে কে কত ওয়ার্ডের কন্টেন্ট বা আর্টিকেল দিয়েছে, এন্ড বেসড অন দ্যাট ওটার অ্যাভারেজ অথবা সবচেয়ে বেশি যে কন্টেন্ট দিয়েছে সেটা থেকেও 10% বা 15% বেশি কন্টেন্ট আমি রাইটারকে লেখার জন্য বলি। তো এক্ষেত্রে এই আর্টিকেলের জন্য সেটা হচ্ছে 3000 ওয়ার্ড। তো এর পরে হচ্ছে স্ট্রাকচারটা কেমন হবে সেটাও কিন্তু আমি রাইটারকে বলে দেই। ফার্স্টে হচ্ছে ইন্ট্রো, এই যে আমাদের এটা হচ্ছে আমরা ইন্ট্রো বলতে পারি বা এই দুইটা মিলায় ইন্ট্রো বলতে পারি। তো ইন্ট্রোর পরে হচ্ছে 10 প্রোডাক্ট রিভিউ, আমাদের এই যে প্রোডাক্টগুলো আমি দিয়ে দিয়েছি সার্চ করে করে বেসড অন ইউজার রেটিংস অ্যান্ড রিভিউস, যে কোনটা কোনটা ভালো কায়াক প্যাডেল। তো ওই রিভিউর উপর বেসড করে আমি কিছু প্রোডাক্ট লিঙ্ক রাইটারকে দিয়ে দেই এবং সে ওই প্রোডাক্টগুলো রিসার্চ করে লিখে। তো এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে কায়াক প্যাডেল যখন কিনতে যাব, আমরা অ্যাজ এ কায়াকার কি জানতে চাই, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো কায়াক প্যাডেলের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কায়াক প্যাডেলের যে সাইজটা সেটা। তো আমি রাইটারকে ইনস্ট্রাক্ট করেছি যে কায়াক প্যাডেল কেনার সময় কোন হাইটের মানুষের কোন ধরনের কায়াক প্যাডেল লাগবে সেটার একটা যাতে কম্প্যারিজন আমাকে দেওয়া হয়। তারপর থার্ড স্টেপ হচ্ছে, যখন একটা কায়াক প্যাডেল কিনা হবে তখন আমরা কি কি জিনিস দেখে কিনবো, যে এই জিনিসগুলো দেখতে হবে কায়াক প্যাডেল কেনার জন্য। আপনাকে বায়ারের মতো চিন্তা করতে হবে। যখন আপনি একটা
আর্টিকেল অপটিমাইজ করছেন তখন আপনার মাথায় রাখতে হবে যে আমি যদি বায়ার হইতাম তাহলে আমি কোন কোন জিনিসগুলো খুঁজতাম। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, আমি যদি একটা মোটরসাইকেল কিনতে যাই আমি কি কি খেয়াল রাখবো? আমি খেয়াল করবো এটা টর্ক কেমন, এটা কত সিসি, এটা কয় গিয়ার, এটা কি স্পোর্টি নাকি কমিউটার, এই জিনিসগুলো যেভাবে আমি খেয়াল করবো সেম ভাবে আপনি যখন আপনার একটা মানি কিওয়ার্ডের জন্য আর্টিকেল অপটিমাইজ করবেন বা ইনফরমেটিভ কিওয়ার্ডের জন্য আর্টিকেল অপটিমাইজ করবেন তখন আপনাকে বায়ারের কথা প্রপারলি চিন্তা করতে হবে। তো এর পরে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এফএকিউ। এফএকিউ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস। এই কোশ্চেনস গুলো ইউজাররা নর্মালি আস্ক করে থাকে, জিজ্ঞেস করে যে এই জিনিসগুলো কি বা কিভাবে। তো আমরা যদি এই জিনিসগুলো গুগল থেকে নিয়ে আমরা যদি আমাদের সাইটে আপডেট করি বা ইনক্লুড করি বা আমার কন্টেন্টে ইনক্লুড করি তাহলে সেটার জন্য আমি একটা ভালো র্যাঙ্ক পাবো বলে আমার বিশ্বাস। আমি খেয়াল করেন, আমি যদি খেয়াল করি এখানে যে বেস্ট ফুয়েল পাম্প, এখানে যাওয়ার পরে একটু নিচে নামলেই দেখবো আমরা পিপল অলসো আস্ক। এখানে মানুষজন যে কোশ্চেনগুলো নর্মালি গুগলে টাইপ করে আস্ক করে থাকে বা জানতে চায় ওইগুলো এখানে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো নিয়ে আমি আমার মতো করে বা রাইটারের মতো করে প্রপারলি যদি আনসার করা যায় তাহলে আমাদের কনভার্সনও অনেক বেড়ে যায়। যে ইউজার আসছে, ইউজার যখন তার প্রপার আনসার পেয়ে যায় সে কিন্তু অবশ্যই কি করবে, ডিসিশন নেবে, এবং ডিসিশন হচ্ছে আইদার বাই করবে অথবা করবে না। তারপরে যদি আমরা যাই, আমরা তো ইনসার্টিং রিলেভেন্ট কিওয়ার্ড এগুলো বুঝতেই পারলাম। থার্ড হচ্ছে হেডিং। আচ্ছা, এখন আমি যদি আমার এই সাইটটাতে যাই, এই আর্টিকেলটাতে যাই, আমরা দেখেন আমাদের এখানে কয়টা হেডিং আছে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের একটা হেডিং। হেডিং নর্মালি 6টা থাকে, H1 থেকে H6 পর্যন্ত বেসড অন প্রায়োরিটি। তো আগেই বলেছি যে আমাদের এই সাইটের বা এই আর্টিকেলের সবচেয়ে মোস্ট প্রায়োরিটি কোনটা, আমাদের মেইন টাইটেলটা, ঠিক আছে। এরপরে হচ্ছে বাকিগুলো। তো তাইলে আমরা যদি ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গিয়ে আমরা চেক করতে পারি যে কোন হেডিংটার কততে দেওয়া। এই দেখেন এটা হচ্ছে H1 দেওয়া, তার মানে হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ডলি দেওয়া এটা হচ্ছে H2 দেওয়া, যে কম্পারিজনটা, যে তুমি আসছো, ওকে, তোমার যদি টাইম না থাকে তুমি এই আমাদের যে একটা টপ ডাউন একটা লিস্ট দেওয়া আছে এখান থেকে ডিরেক্টলি তুমি জাস্ট বেসড অন ফিচার্স তুমি যে কোনো একটা সিলেক্ট করতে পারো। এটা হচ্ছে ইউজারকে আপনি একটা টুনকা দিলেন যে ওকে তোমার তো টাইম নাই, তুমি এখান থেকে ক্লিক করে গিয়ে কিনে ফেলো। এখন ইউজার যদি নোভিস হয় অথবা আপনি অলওয়েজ চেষ্টা করবেন যে ইউজারকে বেস্ট জিনিসটা দেওয়ার, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে কম্প্যারিজন টেবল এটা খুবই উপকার এবং খুবই হেল্পফুল একটা জিনিস। তো এটা আমাদের সেকেন্ড মোস্ট প্রায়োরিটি। থার্ডে, হাউ লং শুড এ কায়াক প্যাডেল বি। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা একটু আগে যে বললাম কায়াক প্যাডেলের সাইজটা কত হইতে হবে, সেটার জন্য আমরা ইউজারের কথা চিন্তা করে এখানে একটা চার্ট দিলাম। তো বেসিক্যালি এটাও সিমিলার প্রায়োরিটিতেই আমরা রাখছি আপাতত। আমরা যদি দেখি, দেখেন এটাও হচ্ছে আমাদের H2 কায়াক প্যাডেল সাইজ, এটাও হচ্ছে আমাদের H2। এরপরে হচ্ছে যে একটু আগে বললাম যে কি কি জিনিস জানা দরকার কায়াক প্যাডেল কেনার আগে, তো সেটাও আমরা দিলাম H2। আচ্ছা, ওকে, ফাইন। এরপরে হচ্ছে লাস্টে এসে আমরা ঢুকতেছি হচ্ছে আমাদের যে রিভিউ, অ্যাকচুয়াল ইনডেপথ রিভিউ, সেটাও আমরা দিলাম H2। ওকে, এখন পর্যন্ত আমরা সবগুলো সিমিলার প্রায়োরিটি হওয়ার কারণে এদেরকে H2 দিয়েছি। এখন আমরা যখন প্রোডাক্টে ঢুকছি, প্রোডাক্টের রিভিউতে ঢুকছি, তখন আমরা যদি চিন্তা করি, স্ট্রাকচারটা চিন্তা করি, সেটা হচ্ছে কি, এই যে 10 মোস্ট রেটেড কায়াক প্যাডেল রিভিউ, এটার আন্ডারে বাকি প্রোডাক্টগুলো, তার মানে এটা যদি H2 হয় বাকিগুলোকে আমরা H3 হিসেবে ডিক্লেয়ার করতে পারি। ওকে, দেখেন আমি সবগুলোকে H3 হিসাবে ডিক্লেয়ার করেছি। আপনি যদি অন্য একটা দেখেন, এভাবেই হচ্ছে আপনাকে অপটিমাইজ করতে হবে আপনার হেডিং গুলোকে। আপনি কিভাবে অপটিমাইজ করবেন, দেখেন আমরা আরেকটা জিনিস যদি খেয়াল করি যে বেস্ট কায়াক প্যাডেল, এটা আমাদের এই আর্টিকেল জুড়ে কতবার আছে, টোটাল 9 বার আছে। এটাকে অনেকে কিওয়ার্ড ডেনসিটি বলে থাকে, যে পুরো আর্টিকেলের মধ্যে কত পার্সেন্ট আপনার মেইন কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে। সেক্ষেত্রে এটার সবচেয়ে ভালো বা বলতে পারেন উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে 3 to 4% ইউজ করা হয়ে থাকে। তো আমি নর্মালি ডিরেক্টলি যে মেইন কিওয়ার্ডগুলো ইউজ করে থাকি সেগুলোর আগে পিছে কিছু
টার্ম ইউজ করে সেটাকে একটু চেঞ্জ করে ফেলি। দেখেন আপনি যদি খেয়াল করেন, ফার্স্টে যেটা বেস্ট কায়াক প্যাডেল, ওকে, সেকেন্ডে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি চুজিং দ্য বেস্ট কায়াক প্যাডেল। এটা কিন্তু শুধু কায়াক প্যাডেল, বেস্ট কায়াক প্যাডেল না, এটা হচ্ছে চুজিং দ্য বেস্ট কায়াক প্যাডেল। এর পরেরটায় যদি যাই, দেখেন কম্পারিজনস অন টপ 5 বেস্ট কায়াক প্যাডেল, একটু একটু চেঞ্জ, ঠিক আছে। তারপরে দেখেন বেস্ট কায়াক প্যাডেল, এটা হচ্ছে বেস্ট ব্র্যান্ডস অন দ্য মার্কেট অ্যান্ড পিকড আউট দ্য বেস্ট কায়াক প্যাডেল, যেটা ডিরেক্টলি মেইন কিওয়ার্ডটাকেই ফলো করছে। এরপরে যদি দেখি আরেকটা, সেটা হচ্ছে বেস্ট কায়াক প্যাডেল ফর বিগিনার্স। তারপরে যদি আবার দেখি বেস্ট কায়াক প্যাডেল অন দ্য মার্কেট টুডে। এভাবেই আপনাকে অপটিমাইজ করতে হবে, আপনাকে বের করতে হবে সিমিলার আর কি কি কিওয়ার্ড বা রিলেভেন্ট বা এডিশনাল আর কি কি কিওয়ার্ড আপনি আপনার এই আর্টিকেলের ভিতর ব্যবহার করতে পারেন, যেটা গুগলকে একটা ভালো সিগন্যাল দিচ্ছে যে ওকে, এই আর্টিকেলের ভিতর এই এই টপিকগুলোও কি ব্যবহার করা হয়েছে, বা এই কিওয়ার্ডগুলো আছে, মানে হচ্ছে এই টপিকগুলোও আছে। তাহলে যদি সবগুলো রিলেভেন্ট হয় তখন আপনি একটা বেটার র্যাঙ্কিং পাওয়ার আশা করতে পারেন। এখন আমরা একটু যদি টুল ইউজ করে দেখি, আমি আপনাদেরকে জাস্ট একটু সিম্পল কিছু জিনিস দেখাচ্ছি। আমরা এই শ্র্যাফের কিওয়ার্ড এক্সপ্লোরার টুলে যাচ্ছি, সেখানে গিয়ে যদি আমি সার্চ করি বেস্ট কায়াক প্যাডেল, দেখেন আমাদের একটা জিনিস খেয়াল করি, এখানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি মাত্র 6, যেটা খুবই ইজি একটা কিওয়ার্ড বলা যেতে পারে, উইথ 1.4K ভলিউম, ঠিক আছে। এখন আমরা যদি একটু নিচে আসি, নিচে আসলে যে সাইটটা প্রথমেই র্যাঙ্ক করছে সেই সাইটটাকে যদি একটু খেয়াল করি, outdoorgearlab.com, দেখেন এখানে এটার মেইন কিওয়ার্ড হচ্ছে বেস্ট কায়াক প্যাডেল, দ্যাট ইজ ফাইন, যেটার ভলিউম হচ্ছে 1.0K, কিন্তু এডিশনাল আরো 603টা কিওয়ার্ডে এই আর্টিকেলটা র্যাঙ্ক করছে। নর্মালি যতগুলো সার্ভে দেখেন বা অ্যানালাইসিস দেখেন, সবাই একটা জিনিস আমরা খেয়াল করেছি যে যে আর্টিকেলটা নর্মালি গুগলের ফার্স্ট পজিশনে থাকে সেটা শুধু ওই কিওয়ার্ডের জন্যই র্যাঙ্ক করে না, সেটার পাশাপাশি আরো অনেকগুলো কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে থাকে। আমরা যদি এখন কিওয়ার্ডস গুলোতে দেখতে যাই, তাহলে আমরা খেয়াল করব যে দেখেন সিমিলার কিওয়ার্ডের জন্য ও কিন্তু র্যাঙ্ক করছে। এবং এখানে একটা বোঝার অনেক ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে বেস্ট কায়াক প্যাডেল, এটার ট্রাফিক হচ্ছে 1000, ওকে। এখন বেস্ট কায়াক প্যাডেল ফর দ্য মানি, এটার ভলিউম হচ্ছে আবার 2000, তাইলে বেস্ট কায়াক প্যাডেল এবং বেস্ট কায়াক প্যাডেল ফর দ্য মানি এই দুইটা মিলে কিন্তু ভলিউম হয়ে গেল 1200, এবং এটার কিওয়ার্ড ডিফিকাল্টি মেইনটার থেকেও কম। এভাবে যদি আরো 5-7টা বা 10টা কিওয়ার্ডকে টার্গেট করে টোটাল সার্চ ভলিউমটা ইনক্রিজ করা যায়, সেটা কিন্তু খুবই একটা আকর্ষণীয় ব্যাপার হতে পারে, সেটার জন্য আপনি খুব ভালো একটা ট্রাফিক রিসিভ করবেন। তো দেখেন বেস্ট কার্বন ফাইবার কায়াক প্যাডেল, যেটার ভলিউম মাত্র 30, কিন্তু আপনি যদি সেটাতে ফার্স্ট পজিশনে থাকেন, আপনি এই 30-এর যে ভলিউমটা সেটাও বাঁচেন। এখন আমরা যদি এইখানে যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো আমরা যোগ করি, আমরা দেখব যে যদিও বা মেইন কিওয়ার্ডের ভলিউম 1000, কিন্তু হয়তো ও এই জাস্ট এই আর্টিকেলটাতে পার মান্থ বা পার ডে আরো অনেক বেশি পরিমাণ কি ট্রাফিক পাচ্ছে, বিকজ অফ অন্যান্য যে আর্টিকেল, অন্যান্য যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোর কারণে। তো এটা বোঝার ব্যাপার আছে, এবং আপনি কোন ধরনের কিওয়ার্ড গুলো চুজ করবেন যখন আর্টিকেলটা লিখতে দিবেন, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো এরপরে হচ্ছে আমরা থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ স্টেপে যাচ্ছি, ওকে। তো আমাদের টেবিল অফ কন্টেন্ট, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি দেখেন আমরা যদি গুগলের যে স্টার্টার এসইও গাইডটা আছে, এটা ডান দিকের টেবিল অফ কন্টেন্ট নামে একটা জিনিস আছে, যে কোনটার ভিতর কোনটা, কিভাবে ওরা এটাকে স্ট্রাকচারাল ওয়েতে প্রেজেন্ট করছে, এই আর্টিকেলটাকে ওরা কিভাবে প্রেজেন্ট করছে, কিসের ভিতরে কি, কোথায় কি দিচ্ছে, এটা আপনি এখানে এসে ওদের থেকে দেখতে পারেন। বা এই আর্টিকেলটাকেই যদি আপনি একটু অ্যানালাইসিস করেন বা একটু দেখেন ভালোভাবে, আপনি বুঝতে পারবেন যে ওরা আসলে কি বলতে চাচ্ছে, ওকে। তো আমরা দেখি যে টেবিল অফ কন্টেন্টটা আমরা এই আর্টিকেলটাতে কিভাবে সাজিয়েছি। ফার্স্ট অফ অল টাইটেল দিলাম, ওকে ফাইন, দেন একটা কিছুটা প্যারাগ্রাফ, দেন হচ্ছে আমাদের কি আমরা যদি মেইন এটাতেই আসি, তাহলে দেখেন এভাবেই আমরা সাজিয়েছি, ওকে। দেখেন আপনি যেখানে ক্লিক করবেন সেখানে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে ইউজারের সাথে এঙ্গেজমেন্ট বাড়ায়, যে ইউজার যদি পুরো আর্টিকেলটা পড়তে না চায়, ও যদি জাস্ট একটা জিনিস নিয়ে জানতে পারে,
বা যেই জিনিসটা নিয়ে জানতে চাই সেটাকে ডিরেক্টলি পেয়ে যায়, তাহলে কিন্তু ইউজারের স্যাটিসফ্যাকশনটা ইনক্রিজ হয়। আর আপনারা জানেন যে এখনকার দিনে টাইম হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনার লাইফে, এবং আপনার সব কিছুতেই আপনার টাইমটা আসলে তো ব্যাক পাওয়া যায় না। তো আপনি যত লেস টাইম নিয়ে যত বেটার রেজাল্ট দিতে পারবেন, সেটাই মানুষজন আশা করে আপনার থেকে। তো পরবর্তীতে আমরা যদি যাই ইমেজ নেমিং কনভেনশন, এই জিনিসটাতে যদি আমরা যাই। আচ্ছা, ইমেজ নেমিং কনভেনশন বলতে বোঝানো হচ্ছে যে আপনার সাইটে যে ইমেজগুলো ইউজ করা হবে, ফর এক্সাম্পল এই যে দেখেন এই আর্টিকেলে আমরা যে ইমেজগুলো ইউজ করেছি, এগুলোর নেমগুলো আমরা কিভাবে দিয়েছি। আমরা যদি একটু চেক করি, দেখি যে এটার নাম হচ্ছে ইনটেক্স কায়াক প্যাডেল ওর সিরিজ ডট পিএনজি। আমরা ডিরেক্টলি নেমটা এমনভাবে দিয়েছি যে নেম দেখলেই বোঝা যায় যে এই ইমেজটা কি নিয়ে। ওকে, তো এমন করা যাবে না, বা গুগল যেটা বেস্ট প্র্যাকটিস বলে থাকে তার মধ্যে হচ্ছে অনেকে আমরা করে থাকি যে টাইম থাকে না, আমরা ইমেজের নামগুলো প্রপারলি সেভ করি না, আনটাইটেল 1, আনটাইটেল 2, নো টাইটেল 1, হোয়াট এভার 1, এভাবে আমরা দিয়ে থাকি। এটা কখনোই করা যাবে না। অ্যাকচুয়ালি বেস্ট প্র্যাকটিস হচ্ছে যেই ইমেজটা যেটা বোঝাচ্ছে সেটাকে আমরা টাইটেল হিসাবে দিব এবং ইমেজের নেম হিসাবে দিব, এবং অল্টারনেট টেক্সটে আরেকটু ডিসক্রাইব করব যে ইমেজটার পারপোজ কি। আপনি যদি এখানে দেখেন ডিসক্রাইব দ্য পারপোজ অফ দ্য ইমেজ, ঠিক আছে, যেটা হচ্ছে শুধুমাত্র যদি এখানে আমি লিখেছি দেখেন বেস্ট কায়াক প্যাডেল ফর ফিশিং। আপনি যদি খেয়াল করেন বেস্ট কায়াক প্যাডেল ফর ফিশিং কিন্তু বেস্ট কায়াক প্যাডেলের ভিতরে দেওয়া যাচ্ছে, এবং আমরা ওই কিওয়ার্ডটাও কিন্তু টার্গেট করেছিলাম। তো আমরা যদি আমাদের কিছু ইমেজে এইভাবে অন্যান্য কিওয়ার্ডগুলোকেও অপটিমাইজ করে ফেলি, তাহলে আমাদের র্যাঙ্কিং পাওয়ার চান্সটা অনেকটা বেড়ে গেল। তো এভাবে আপনারা একটা আর্টিকেলকেই বেশ কিছু কিওয়ার্ডের জন্য অপটিমাইজ করতে পারেন। জাস্ট খেয়াল রাখতে হবে যাতে কিওয়ার্ড স্টাফিং করা না হয় এবং ওভার অপটিমাইজেশন করা না হয়, প্রপারলি ক্লাস্টার্ড ওয়েতে করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ইনবাউন্ড বা ইনার লিঙ্ক বা রিলেভেন্ট আর্টিকেলস উইদিন দ্য সাইট। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা যদি খেয়াল করি, দেখি আমরা একটু যে এখানে আমরা ইনার লিঙ্কিং গুলো কিভাবে করেছি। ফার্স্ট অফ অল এখানে আসলে আমরা দেখছি যে প্যাডেল সাইজ, দেখেন খেয়াল করে প্যাডেল সাইজ এই অ্যাঙ্কর টেক্সট বা এই কিওয়ার্ডটাতে আমরা লিঙ্কিং করেছি। তো লিঙ্কটা আমরা কোথায় করেছি, আমরা এই আমাদের যে মেইন ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের ভিতরেই অন্য কোনো একটা আর্টিকেল যেটা প্যাডেল সাইজের সাথে রিলেভেন্ট, ওই আর্টিকেলটাকে এই আর্টিকেল থেকে একটা লিঙ্ক দিয়েছি, যাতে করে এই আর্টিকেলের যে লিঙ্ক জুস আছে সেটা কিছুটা ওই আর্টিকেলেও শেয়ার করা হচ্ছে। লিঙ্ক জুস বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে আপনার এই আর্টিকেলে অন্যান্য সাইট থেকে কি পরিমাণ ব্যাকলিঙ্ক বা এসইওর কি বলবো আসলে র্যাঙ্কিং পাওয়া গিয়েছে, বা কি পরিমাণ স্ট্রং আপনার ওই ওই পেজটা, তার উপর ডিপেন্ড করে। ওই পেজের কিছুটা জুস আপনি ওইখানে শেয়ার করলেন, টোটাল জুসের কিছুটা অংশ, যেটা গুগলের চোখে খুবই ভালো। গুগল হাইলি রেকমেন্ড করে যে আপনার আর্টিকেলগুলো যাতে প্রপারলি ইনার লিঙ্কিং করা হয়। ইনার লিঙ্কিং করার সময় আপনি যে অ্যাঙ্কর টেক্সট বা কিওয়ার্ডটাকে অ্যাড করবেন সেটা যাতে একটু ডিসক্রিপটিভ হয়, তাতে গুগল আপনার টেক্সট রিড করে বুঝতে পারে যে আসলে এইটা এই রিলেটেড। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম প্যাডেল সাইজ, কিন্তু আমি প্যাডেল রিলেটেড কোনো আর্টিকেলই এখানে লিঙ্ক করাইলাম না, তাহলে সেটা কিন্তু হিতে বিপরীত হবে এবং আপনি র্যাঙ্ক হারাবেন। তো সো ওই আর্টিকেলেই আমরা লিঙ্ক করব যে আর্টিকেলটা আমাদের এই আর্টিকেলের সাথে রিলেভেন্ট। আমরা যদি আরেকটু নিচে যাই, দেখেন এখানে রিড মোড দিয়ে আমি আরেকটা আর্টিকেলকে লিঙ্ক করেছি, সেটা হচ্ছে কায়াক প্যাডেল হোল্ডার। আপনার কি মনে হয় কায়াক প্যাডেলের সাথে সবচেয়ে রিলেভেন্ট কোন জিনিস? অবশ্যই কায়াক প্যাডেল হোল্ডার হচ্ছে কায়াক প্যাডেলের সাথে সবচেয়ে রিলেভেন্ট জিনিস। তো এখন আমরা যখন এইভাবে লিঙ্কিং করব, লিঙ্কিং করার সময় ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ডগুলো ইউজ করব। অবশ্যই বেস্ট কায়াক প্যাডেল হোল্ডার আমরা ইউজ করতে পারতাম এখানে, বা আলটিমেট কায়াক প্যাডেল হোল্ডার এই কিওয়ার্ডটা দিয়ে লিঙ্ক করতে পারতাম। তো ওইটা না করে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ডগুলো ইউজ করি। অবশ্যই আমরা মেইন কিওয়ার্ডও ইউজ করব অন্যান্য আর্টিকেল থেকে, বাট জিনিসটা যাতে একটু স্ক্যাটার্ড ওয়েতে রাখা যায়, তাহলে গুগলের
আপনি একটা বেটার ইমপ্রেশন দিচ্ছেন যে না আমি ডিরেক্টলি ওইটাতে লিঙ্ক করছি না, বাট আমার এই কিওয়ার্ডগুলো থেকেও ওই আর্টিকেলটা রিলেভেন্ট বা ওই কিওয়ার্ডের জন্য এই আর্টিকেলটা রিলেভেন্ট, এভাবেই হচ্ছে আপনার অপটিমাইজ করতে হবে। এখন এখানে ছোট্ট একটা জিনিস আমি যেহেতু এখানে আছি শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে এই যে দেখেন এই যেটা হচ্ছে আমাদের কি একটা প্রোডাক্টের নেম, এটাকেও কিন্তু আমরা কিওয়ার্ড অপটিমাইজেশন করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে এখান থেকে একটা কিওয়ার্ড আমরা যদি নেই, ফর এক্সাম্পল বেস্ট কায়াক প্যাডেল ফর ওমেন, এই জিনিসটা আমরা নিলাম। এখন আমরা ওশান বোর্ড কায়াক প্যাডেল ফর ওমেন, দেখেন এটা দিয়ে আমরা কি করলাম, এই প্রোডাক্টটাকেও ফর ওমেনের জন্য অপটিমাইজ করলাম যে এই পেজে ফর ওমেনের জন্য একটা প্রোডাক্ট আছে, সেটা আমরা গুগলকে বোঝালাম। এটা তো জাস্ট এখানে দিলাম। এখন এর পরে হচ্ছে এখানে যেহেতু দিয়েছি আমাদের টেক্সটের ভিতর বা পরের দিকে যে প্যারাগ্রাফগুলো আছে সেখানেও আমাদের ওমেন জিনিসটার উপরে এমফেসিস করে আমরা প্রপারলি জিনিসটা লিখতে হবে, যাতে ইরিলেভেন্ট না হয়ে যায়, প্রপারলি অপটিমাইজ হয়। আচ্ছা, এখন আমরা তো ইনার লিঙ্কিং এর ব্যাপারটা বুঝলাম যে আমাদের সাইটের অন্যান্য রিলেভেন্ট আর্টিকেল আমরা আমাদের আর্টিকেল থেকে লিঙ্ক করার মানেই হচ্ছে ইনার লিঙ্কিং। ইনার লিঙ্কিং অলওয়েজ ডু ফলো হয়, আর অন্যান্য যে লিঙ্কগুলো থাকবে সেগুলো বেশিরভাগই নো ফলো হবে, মোস্ট অফ দ্য টাইম নো ফলো হবে। মাঝে মাঝে অনেক হাই অথরিটি সাইট যেমন উইকিপিডিয়া বা নিউ ইয়র্ক টাইমস বা এই ধরনের যদি কোনো সাইটে আমরা লিঙ্ক করি সেটা আমরা ডু ফলো দিয়ে থাকি। এটা ক্ষেত্র বিশেষে কেউ নো ফলো দেয়, কেউ ডু ফলো দেয়। আমি নর্মালি আমার সেম নিশে যদি অনেক হাই অথরিটি সাইট থাকে লাইক উইকিপিডিয়া, উইকিহাউ, আমি সেটাকে ডু ফলো দিয়ে থাকি, যেটা ন্যাচারাল মনে হয় যে হ্যাঁ আমি রিসার্চ করেছি এবং আমি এই সাইটগুলোকে দেখেছি যে এরা আমার নিশের মধ্যে হাই অথরিটি সাইট, এদেরকে আমি রেফার করি আমার পেজ থেকে। ওকে, এটা ইন্ডেক্সিং এর ক্ষেত্রেও অনেক বড় একটা ভূমিকা রাখে। তো এর পরে যদি আমরা দেখি সেটা হচ্ছে আর্টিকেলের মধ্যে যে ফিচার্ড ইমেজটা থাকে সেটার দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো ফিচার্ড ইমেজটা আমরা আসলে কিভাবে কি করছি সেটা একটা বোঝার ব্যাপার আছে। দেখেন ফিচার্ড ইমেজটা আমরা এমনভাবে ডিজাইন করেছি যে দেখলেই বোঝা যাচ্ছে এটা কি নিয়ে। এইভাবে কাস্টম ডিজাইন করা গুগল পছন্দ করে। এই ধরনের ডিজাইন করার কারণে অনেক সময় ভালো একটা র্যাঙ্কিং পাওয়া যায়। এটা ইউজার টু ইউজার, সাইট টু সাইট ডিপেন্ড করে, বাট আমার ক্ষেত্রে আমি অলওয়েজ এই ধরনের কাস্টম ডিজাইন করে থাকি ফিচার্ড ইমেজটা, যাতে পরবর্তীতে যখন আমরা প্রমোশন করি তখনও আমাদের জন্য জিনিসগুলো ইজি হয় আসলে। যেমন পিন্টারেস্ট বা এই ইনস্টাগ্রাম এই ধরনের যে ইয়াগুলো আছে ওগুলোতে কিন্তু কি ইমেজ বেসড সার্চ, তো ওইখানের যে আপনার রিকগনাইজার গুলো আছে বা যে অ্যালগোরিদম ওরা ফলো করে সেগুলো ইমেজে কি লেখা আছে সেটা বুঝতে পারে। তো সেটা আপনার জন্য হয়তো খুব ভালো একটা র্যাঙ্কিং ওয়ে হইতে পারে ওইসব সাইট থেকে। যেমন পিন্টারেস্টে কিন্তু খুবই ভালো কোয়ালিটি ট্রাফিক জেনারেট করা যায়। তো ওইসব ক্ষেত্রেও এটা একটা ভালো ইম্প্যাক্ট রাখে এবং এটাকে আপনি ডিরেক্টলি বেস্ট কায়াক প্যাডেল এই কিওয়ার্ড দিয়েও আপনি কি করতে পারছেন, অপটিমাইজ করতে পারছেন। তো ওভারঅল সব ক্ষেত্রে আমরা যখন এভাবে অপটিমাইজ করছি তখন আমরা একটা ভালো রেজাল্ট পাবো আশা করি। এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের ক্যাটাগরিটা যাতে প্রপারলি করা হয় এটা আপনারা একটু খেয়াল রাখবেন। আমি যেহেতু এটা একটা গাইড, বাইং গাইড, সেটাকে আমরা গাইডের আন্ডারে রেখেছি। ট্যাগের ক্ষেত্রে যদি বলি এখন আসলে ট্যাগগুলো অতটা ইম্পর্টেন্ট না, একটা সময় খুবই ইম্পর্টেন্ট ছিল, আমরা প্রচুর ইউজ করতাম, এখনো অনেকে করে, বাট আমার কাছে এটা খুব একটা এখন ইম্পর্টেন্ট মনে হয় না, রিলেভেন্ট মনে হয় না। ওকে, এখন আমরা আসি এই যে বিভিন্ন ধরনের প্লাগইন পাওয়া যায় আপনার ওয়ার্ডপ্রেস বেসড যে অপটিমাইজ করার জন্য একটা আর্টিকেল, সেটাকে কিভাবে আপনারা করবেন। আমি এই আর্টিকেলে বা এই সাইটে ইয়োস্ট এসইও প্লাগইনটা ইউজ করছি। তো দেখেন এখানে ফার্স্টে যদি আমরা খেয়াল করি ফোকাস কি ফ্রেজ বা কিওয়ার্ডের কথা বলা হচ্ছে, তার মানে ওরা বুঝাতে চাচ্ছে যে এখানে আপনি যেই কিওয়ার্ডগুলা দিবেন, কোন কিওয়ার্ডটার জন্য আপনি র্যাঙ্ক করতে যাচ্ছেন ওই কিওয়ার্ডটা এখানে দিবেন, এমন ওইটার উপর বেসড করে ও আপনাকে রিকমেন্ডেশন বা সাজেশন দিবে। আপনি দেখেন ওদের এসইও অ্যানালাইসিস কি কি বলছে। দেখেন এখানে বলছে যে ম্যাটার ডিসক্রিপশন ইজ ওভার 156 ক্যারেক্টার, তার মানে হচ্ছে গুগলের যেই অ্যামাউন্ট অফ ক্যারেক্টার শো করতে পারে
সেটা থেকে ওভার হয়ে গেছে বা বেশি হয়ে গেছে। তো আপনাকে এই জিনিসটা যদি আমরা কমিয়ে দিই, ফর এক্সাম্পল আপনি দেখেন এটা গ্রিন হয়ে যাবে একটু পরেই, দেখেন কমাই দিলেই গ্রিন হয়ে যাচ্ছে এবং এটা গায়েব হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওদের সাজেশন বা রিকমেন্ডেশন। আপনি এটা ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, এটা কমপ্লিটলি আপনার উপর দিবেন। আপনি যদি এটা খালিও রেখেন, দ্যাট ডাজন্ট ইভেন ম্যাটার। কারণ গুগলের অ্যালগোরিদম এবং এত সুপার ফাস্ট এবং সুপার স্মার্ট, সুপার ইন্টেলিজেন্ট যে সে বুঝতে পারে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মাধ্যমে যে আপনার সাইটের এই আর্টিকেলটা কি নিয়ে। ঠিক আছে, আপনাকে জাস্ট আপনি যদি দেখেন আমরা এতক্ষণ যে যে ব্যাপারগুলো নিয়ে কথা বলেছি সেগুলোই আসলে কি ওরা এখানে মেনশন করছে। দেখেন কেফ্রেস ইন দ্য স্ল্যাগ ইউআরএল এর মধ্যে ফার্স্টেই আমরা বললাম এসইও টাইটেলের যে ওয়াইডটা বা যে ক্যারেক্টারটা সেটা কত কিওয়ার্ডের মধ্যে রেখেছেন বা কত ক্যারেক্টারের মধ্যে রেখেছেন সেটা। তারপর হচ্ছে কিফ্রেজটা কি আপনার টাইটেলে আছে কিনা। তারপর হচ্ছে টেক্সটের লেংথটা কত, আপনার টোটাল যে আর্টিকেল সাইজ ওটার লেংথটাও একটা ম্যাটার। ইমেজে কি আপনি অল্টারনেট ট্যাগ বা অল্টারনেট অ্যাট্রিবিউটস ইউজ করেছেন কিনা। সাব হেডিং এর মধ্যে কি আপনার যে টপিকের কি কিওয়ার্ডটা বা ওটা কি রিফ্লেক্ট করছে কিনা সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়া হচ্ছে এই কি ফ্রেজটাকে বা এই সেম কিওয়ার্ডের জন্য আপনি কি অন্য কোনো আর্টিকেল কি বলবো, আপনি অন্য কোনো আর্টিকেলকেও সেম কিওয়ার্ডের জন্য অপটিমাইজ করেছেন কিনা। সেক্ষেত্রে কিওয়ার্ড ক্যানাবালাইজেশন হতে পারে, আপনার দুইটি আর্টিকেলের কোনোটি র্যাঙ্ক পাবে না বা র্যাঙ্ক পেতে কষ্ট হবে। আপনি এরপরে যদি দেখেন মেটা ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশনটা এটার সাইজের কথা বলা হচ্ছে। এছাড়া এখানে কেফ্রেসের ডেন্সিটি, যে আমার যে মেইন কিওয়ার্ড বেসড ক্যারেক্টারের এটা কয়বার পাওয়া গেছে, এখানে বলছে ওরা 49 বার পাওয়া গেছে, যেটা এখানে বলছে যে গ্রেট। এটা হয়তো অনেক বেশি মনে হচ্ছে, আমার কাছে এটাই ভালো মনে হচ্ছে, আপনার কাছে হয়তো মনে হতে পারে যে 30টা দিলে ভালো হইতো বা 20টা দিলে ভালো হইতো। আপনি আপনার ইউজার্সের উপর বেস্ট করে বাকিটা করবেন। এখন যেটি বাকি রয়ে গেছে আমাদের চেকলিস্টের মধ্যে সেটা হচ্ছে রিডাবিলিটি। রিডাবিলিটি কি? রিডাবিলিটি হচ্ছে আপনার যখন পড়ছেন আপনার কাছে কতটা ইজ মনে হচ্ছে, কতটা স্বাচ্ছন্দ্যে আপনি পড়তে পারছেন। আপনি যদি দেখেন আমরা ডিরেক্টলি এসইও স্ট্যাটার গার্ডের আর্টিকেলটাই দেখি, দেখেন এখানে সবগুলো প্যারাগ্রাফ ছোট এবং শর্ট করে করা, যাতে ইউজারের পড়তে কোনো ধরনের প্রবলেম না হয়। এটা কি হচ্ছে রিডেবিলিটি বলে, যে শর্ট অ্যান্ড কনসাইজ বা শর্ট অ্যান্ড সিম্পল। আপনি সিম্পল রাখবেন, আপনি খুবই কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করে যদি একটি আর্টিকেল লেখেন কিন্তু ইউজার যদি সেই ওয়ার্ডগুলো নাই বুঝে, তাহলে আপনার আর্টিকেলটা আসলে কোনো গুরুত্বই নেই। তো আপনি যখন একটি আর্টিকেল লিখবেন বা আর্টিকেল অপটিমাইজ করবেন তখন আপনি খেয়াল রাখবেন যাতে সহজ এবং সাবলীল ভাষায় আর্টিকেলটা লেখা হয়, যাতে একবার পড়লেই জিনিসটা সহজে বুঝতে সুবিধা হয়। এটাই হচ্ছে রিডেবিলিটি, যেটার খুবই ভালো একটা ইম্প্যাক্ট আছে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার সময় এবং অন পেজ এসইও অপটিমাইজেশনের খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ফাইনালি আপনার আর্টিকেল যদি ডুপ্লিকেট হয় বা প্ল্যাগারাইজড হয় তাহলে কিন্তু গুগল আপনার আর্টিকেলকে কখনোই র্যাঙ্ক করবে না বা র্যাঙ্ক দিবে না। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে চেক করতে হবে যে আপনার আর্টিকেলটি প্ল্যাগারাইজড কিনা। তো সেটা করার জন্য আমাদের বেশ কিছু টুল আছে। আপনি যদি দেখেন ডুপ্লি চেকার নামে একটি টুল আছে, সেখানে গিয়ে আপনি এখানে আপনার আর্টিকেলের কিছু অংশ যদি এখানে কপি করে দেন, ওরা চেক করে আপনাকে বলে দিবে, অথবা আপনি ডিরেক্টলি আপনার যে কোনো একটা পেজ কপি করে এখানে দিতে পারেন ইউআরএল। ফর এক্সাম্পল আমি যদি এটা দিই, সেটা আপনি দিতে পারেন, দিয়ে আপনি চেক করতে বলতে পারেন যে এই দেখো এই আর্টিকেলের এই আর্টিকেলটা কি কোথাও থেকে কপি করা হয়েছে কিনা। আপনি ডুপ্লি চেকারটা খুবই ভালো, আপনি ইউজ করতে পারেন, অথবা যে কিউ টেক্সট নামে একটা আছে সেটাও ইউজ করতে পারেন। অনেকে গ্রামারলির প্লেগিয়ারিজমটা ইউজ করে টুলটা, সেটা আমার কাছে খুবই বোকাস মনে হয়। আমার মনে হয় যে ওই টুলটা প্রপার না। সবচেয়ে বেটার হচ্ছে টুরিন্টিন নামে একটা রিসার্চারদের জন্য প্লেগারিজম চেকার আছে, সেটা ইউজ করা। কিন্তু সেটা আসলে পাওয়া খুবই কষ্ট, কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে বা টিচার হলে আপনি পাবেন। নর্মালি আপনার পার্সোনাল লাইসেন্স যদি আমরা বলি, পাওয়া নর্মালি যায় না একেবারে। তো সেক্ষেত্রে আপনি এই ধরনের ফ্রি যে ব্যাপারগুলো আছে, ফ্রি যে টুলগুলো আছে সেগুলো ইউজ করে দেখতে পারবেন। এবং এখানে আরেকটা জিনিস আমি মেনশন করি, সেটা হচ্ছে এই যে এসইও বা অন পেজ এসইও অপটিমাইজেশনের যে ব্যাপারটা, এটা আসলে কমপ্লিটলি আপনার উপর। কোনো একটা ব্যাপার যেটা
আমি এভাবে করে বলেই এটা রাইট, এটা কিন্তু আসলে ঠিক নয়। হয়তো এটা আমার জন্য ওয়ার্ক করছে, লাইক গত 5 বছর, 6 বছর, 10 বছর ধরে একটা জিনিস আমার জন্য কাজ করছে, কিন্তু সেটা আপনার জন্য 10 মিনিটও কাজ নাই করতে পারে। এটা কমপ্লিটলি হচ্ছে কি একটা লাকের ব্যাপার, এবং হচ্ছে সাকসেসের ব্যাপার। অনেক ক্ষেত্রে এমন হয় না যে একজন একটা কাজ করেছে বা একটা প্রসেস ফলো করেছে যেটা দিয়ে ও সাকসেসফুল, কিন্তু আপনি সেম প্রসেসটা ফলো করেও আপনি আনসাকসেসফুল হতেই পারেন। এটা নিয়ে আসলে বার্গেন বা তর্ক করার কিছুই নেই, ঠিক আছে? তো আমি আপনাদের সাথে আজকে যে জিনিসগুলো শেয়ার করেছি এটা হচ্ছে গত 5-10 বছরের আমার যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে, আমি যখন কাজ করেছি বা বিভিন্ন আর্টিকেল অপটিমাইজ করেছি, আমি তো অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল রেজাল্টটা দেখেছি যে এভাবে অপটিমাইজ করলে বেটার র্যাঙ্কিং পাচ্ছে, ওইভাবে অপটিমাইজ করলে কম র্যাঙ্কিং পাচ্ছে। তো যে বেটার যে জিনিসগুলো আমি পেয়েছি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আমরা যদি একটু দেখি, এখন অনেকগুলো কন্টেন্ট অপটিমাইজার পাওয়া যায়, সরি, যেগুলো আপনাকে ভেরি হেল্পফুল। এখন যেমন আউটর্যাঙ্কলি নামে একটা আছে, তারপরে হচ্ছে ফ্রাস নামে একটা আছে, তারপরে সার্ফার নামে আছে। এমন অনেকগুলো সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস এখন পাওয়া যাচ্ছে, যেগুলো ইউজ করে খুব ভালোভাবে আপনার কি এআই দিয়ে আপনার কন্টেন্টটা আপনি অপটিমাইজ করতে পারবেন। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে একটা জিনিস, যে এটা একটা এআই, একটা মেশিন লার্নিং সিস্টেম, যেটা প্রচুর ডেটার উপর বেস্ড করে বানানো, এবং ওরা ওইটার উপরে বেস্ড করে আপনাকে কিছু সাজেশন দিচ্ছে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে ম্যানুয়ালি জিনিসটা খেয়াল রাখতে হবে যে ওভার অপটিমাইজড হয়ে যাচ্ছে কিনা। কারণ এই যে সফটওয়্যারটা বা এই যে সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে, এটা কিন্তু একই প্রসেসেই কাজ করে, সবগুলো আর্টিকেলকেও সেম ওয়েতে দেখতেছে, কিন্তু ইউজারের চোখে বা আপনার চোখে হয়তো জিনিসটা ডিফারেন্ট, যেটা মেশিন বুঝতে পারবে না কিন্তু আপনি বুঝতে পারবেন। তো ওই জিনিসটা খেয়াল রেখে, ওই জিনিসটাকে আপডেট রেখে, ফ্রাজ বা সার্ফার এই জিনিসগুলোকে গাইডেড হিসেবে বা গাইডেন্স টুল হিসেবে ইউজ করে খুব ভালো একটা রেজাল্ট পেতে পারেন। তো এই হলো বেসিক্যালি অন পেজ এসইও অপটিমাইজেশনের যাবতীয় যা জানা দরকার আপনার সেগুলো। এছাড়া আপনাদেরকে আমি কিছু সাজেশন দিব, সেটা হচ্ছে এই যে আর্টিকেলটা developers.google.com এ গেলে আপনারা পাবেন বিগিনার এসইও স্টার্টার গাইড। এটাতে খুবই চমৎকারভাবে কিছু জিনিস ডিসক্রাইব করা আছে, যে কোনটা কিভাবে করতে হয়, কোনটা কি, এত সুন্দর করে আর কোথাও দেওয়া নেই। আপনি যদি এটাতে একটু ভালো করে পড়ালেখা করেন, একটু স্টাডি করেন, একটু অ্যানালাইজ করেন এই আর্টিকেলটাই, এই আর্টিকেলের যে স্ট্রাকচার কিভাবে কি হচ্ছে, আপনি খুবই একদম অ্যাকচুয়াল জিনিসটা জানতে পারবেন যে এটা কাজ করছে, এটা কাজ করছে না। গুগল আপনাকে বলেই দিয়েছে কি রাখতে হবে, কি রাখতে হবে না, কিভাবে রাখবেন, কিভাবে রাখবেন না। এই যে অ্যাভয়েড বা রিকমেন্ডেড অ্যাকশন, এই জিনিসগুলো আপনার খুবই ইউজফুল। আপনি যদি একটু ভালো করে চেক করেন, তাহলে আপনি একদম কমপ্লিটলি এই গাইডলাইনটা ফলো করে আপনার আর্টিকেলকে অপটিমাইজ করতে পারবেন। তো আশা করি আপনাদের বুঝতে খুব একটা সমস্যা হয়নি। যদি আমার এই ভিডিওতে কোনো ধরনের ভুল ইনফরমেশন আপনারা পান, অবশ্যই আমাকে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। এবং শেখার আসলে কোনো শেষ নেই, এটা তো আপনারা সবাই জানেন। তো আমার ভুল হতেই পারে, আশা করি সেটা ক্ষমার চোখে দেখবেন। সামনের ভিডিওগুলোতে আমি চেষ্টা করব অন্যান্য ব্যাপার নিয়ে আলোচনা করতে, যেমন শুরু থেকে শেষ কিভাবে একটা ওয়ার্ডপ্রেস সাইট বানাবেন, এবং সেটাতে কিভাবে অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, বা কিভাবে প্রপারলি অপটিমাইজ করবেন, বা পরবর্তীতে একটা আর্টিকেল র্যাঙ্ক করার পরে কি ধরনের অফ পেজ এসইও আপনাদের করা উচিত, বা টেকনিক্যাল যে এসইও সেটা কিভাবে করতে হয়, কি কি জিনিস খেয়াল রাখতে হয়, আমরা ওই জিনিসগুলো নিয়েও আলোচনা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের সবগুলো সাইট খুব ভালো র্যাঙ্ক করুক, এবং সামনের দিনগুলোতে আপনারাও এই ধরনের ভিডিও আমাদের সাথে আপনাদের আইডিয়া, আপনাদের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।